যে স্বপন দাশগুপ্ত কি জানেন যে ৫৫তলা বস্তিতে কটা বস্তিতে কথাগুলো রয়েছে? তৃণমূলের পক্ষে মানুষের জনমত, সেই কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে যে ধরনের কাজকর্ম করাচ্ছেন, এটা ভীত রাজনৈতিক দলই করে। এলিট ক্লাসের মধ্যে প্রভাব থাকবে কিনা আমি জানি না, কারণ আমি তো নিজেই এলিট ক্লাসে বিলং করি না, সেহেতু আমি এলিট ক্লাসের কি মনোভাব বলতে পারবো না। আমি সাধারণ মানুষের প্রতিনিধি, যাদের সঙ্গে আমার রোজ যোগাযোগ। গতবারে ভোটের নিরিখে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখবো তুমি ৫০ এর কিছু অংশ বেশি পেয়েছিলে, এবং সেখানে কিন্তু সুব্রত বাবু ভোট পেয়েছিলেন ৩৫% মতো। তো এক্ষেত্রে এই ১৫% যে ফারাক ছিল, এই ফারাকটা কি মেটাবার কোনো সম্ভাবনা রয়েছে? আমার নিজের ধারণা এবারে ফারাকটা আরো বাড়বে, 50টা বেশি হবে আমার নিজের ধারণা। যারাও আমাদের অনেকে হয়তো বিপক্ষে থাকতেই পারেন বা ছিলেন, এসআইআর করার পরে যারা আমাদের পক্ষে ছিলেন না, তারাও আমাদের পক্ষে চলে এসেছে। পশ্চিমবাংলার ২৯৪টা বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম উন্নত যদি কোনো বিধানসভা থাকে, তার নাম রাসবিহারী বিধানসভা। আমার রাজনৈতিক জীবনে আমি এমএলএ নিশ্চয়ই প্রথমবার হয়েছিলাম ২০২১-এ, আবার এবার দল আমায় সুযোগ দিয়েছে। কিন্তু আমি জনপ্রতিনিধি হিসেবে প্রায় ২৬ বছর কাজ করছি। তাই স্বাভাবিকভাবেই মানুষের পাশে থাকার, মানুষের প্রয়োজনে থাকার, এটা আমাদের একটা অভ্যেসে পরিণত। আগে গড়িয়াহাটায় আকাশ দেখা যেত না, পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা থাকতো। আজকে গড়িয়াহাটায় দাঁড়িয়ে মানুষ আকাশ দেখতে পায়। ৮৬ এবং ৮৭ নম্বর ওয়ার্ডে তোমার ব্যবধান গতবার ১০০০ বা ১০০০-এর কম বেশি এদিক ওদিক ছিল, তোমার কি মনে হয়? আমার নিজের ধারণা ৮৬ নম্বর ওয়ার্ডে আমার ব্যবহার অনেক বাড়বে, কারণ আমরা এত কাজ ৮৬ নম্বর ওয়ার্ডে করেছি, যেটা এর আগে ৮৬ নম্বর ওয়ার্ডে কখনো হয়নি। গত বছর নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, এবছর নির্বাচনে ফলাফল আছে। যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা রাখতে পেরেছি না পারি। গরিব গুরব মানুষের সমর্থন কি দেবাশিস কুমারের দিকে যাবে, না স্বপন দাশগুপ্তর দিকেও যেতে পারে? ইনফোপালস বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এসেছি রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমারের অফিসে, ল্যান্সডাউন রোডে, যেখানে তিনি তার রাজ্যপাট প্রায় জমিয়ে বসেছেন এবং কর্মীদের নির্দেশ দিচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের সঙ্গে কথা বলছেন। আমরা সেই ব্যাপারে কথা বলবো, নির্বাচনের বিষয়টি নিয়ে। এবারে নির্বাচন তো এসে গেল, গতবার সুব্রত সাহাকে পরাজিত করেছিল, এবার কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বী স্বপন দাশগুপ্ত। আমার লড়াই কোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে, কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নয়। আমার লড়াই একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে বা কয়েকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। তাই স্বাভাবিকভাবেই ব্যক্তিটা আমার কাছে খুব একটা গুরুত্ব আমার কাছে পায় না। এবারে যদি দলের কথা বলো তাহলে তৃণমূল কংগ্রেসকে একটু ব্যাকফুটে রয়েছে, কারণ দুর্নীতি এবং একই সঙ্গে বেশ কয়েকটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষের মনে একটা অনীহা তৈরি হয়েছে বলে অনেকে বলছেন। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস এটা নিয়ে এই যে নির্বাচন, ৩বার তারা ক্ষমতায় ছিল, চতুর্থবারের জন্য আসতে চলেছে। আমার মনে হয় এত সুবিধাজনক অবস্থায় এর আগে নির্বাচন লড়েনি, এবং এতটাই তৃণমূলের পক্ষে মানুষের জনমত, সেই কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে যে ধরনের কাজকর্ম করাচ্ছেন, এটা ভীত রাজনৈতিক দলই করে। একটা কথা জিজ্ঞাসা করি, স্বপন দাশগুপ্ত পদ্মভূষণ পেয়েছেন এবং স্বপন দাশগুপ্ত সাংবাদিক হিসেবে স্বীকৃত, এলিট ক্লাসের মধ্যে তার একটা প্রভাব থাকবে, এটা তো কি ধরে নেওয়া যেতে পারে বিজেপির মধ্যে? দেখুন, আমি আবার বলছি যে এলিট ক্লাসের মধ্যে প্রভাব থাকবে কিনা আমি জানি না, কারণ আমি তো নিজেই এলিট ক্লাসে বিলং করি না, সেহেতু আমি এলিট ক্লাসের কি মনোভাব বলতে পারবো না। আমি সাধারণ মানুষের প্রতিনিধি, যাদের সঙ্গে আমার রোজ যোগাযোগ। আহ, তারা, তাদের কাছে ওনার কতটা গ্রহণযোগ্যতা আছে আমি জানি না। আমরা একটা জিনিস জানি যে কাছের মানুষ কাজের মানুষ হিসেবে সবসময় পরিচিত হন দেবাশিস কুমার, এবারও তিনি সেই পরিচিতি পাবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গরিব গুরব মানুষ রাতের বেলা যখন কোনো অসুবিধায় পড়ে তখন দেবাশিস কুমারের শরণাপন্ন হয়, যখন কোনো অসুবিধার মধ্যে পড়ে তখন দেবাশিস কুমারের শরণাপন্ন হয়। আমার প্রশ্ন যে স্বপন দাশগুপ্ত কি জানেন যে ৫৫তলা বস্তিতে কটা বস্তিতে কথাগুলো রয়েছে? আমি আমি বলি জয়ন্তদা, আমি বলি যে এই সুব্রত বাবু, যিনি আগের বার ২০২১-এ প্রার্থী হয়েছিলেন, আমার কাছে খুব সম্মানীয় মানুষ। তিনি ভারতবর্ষের প্রতিরক্ষার নাম্বার 2 ছিলেন, চিফ অফ দ্য ডিফেন্সের সেকেন্ড ম্যান ছিলেন। খুবই দক্ষ মানুষ, কিন্তু ২০২১-এর নির্বাচনের পরে, প্রথমত এখন প্রার্থীর নামটা অনেকেই বোধহয় মনে করতে পারেন না কি প্রার্থী ছিলেন বিজেপি।
পরবর্তীকালে আহ, তাকে কখনোই এই কেন্দ্রে কেউ দেখেছেন বলে আমার জানা নেই। তাই স্বাভাবিকভাবেই আমরা আমার রাজনৈতিক জীবনে আমি এমএলএ নিশ্চয়ই প্রথমবার হয়েছিলাম 2021-এ, আবার এবার দল আমায় সুযোগ দিয়েছে। কিন্তু আমি জনপ্রতিনিধি হিসেবে প্রায় 26 বছর কাজ করছি। তাই স্বাভাবিকভাবেই মানুষের পাশে থাকার, মানুষের প্রয়োজনে থাকার, এটা আমাদের একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আহ, গতবারে ভোটের নিরিখে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখবো তুমি 50 এর কিছু অংশ বেশি পেয়েছিলে, এবং সেখানে কিন্তু সুব্রত বাবু ভোট পেয়েছিলেন 35% মতো। তো এক্ষেত্রে এই 15% যে ফারাক ছিল, এই ফারাকটা কি মেটাবার কোনো সম্ভাবনা রয়েছে? আমার নিজের ধারণা এবারে ফারাকটা আরো বাড়বে, 50টা বেশি হবে আমার নিজের ধারণা। আর স্বাভাবিক একটা ভোট বাড়লে একজনের কারোর না কারোর তো কমবেই। অর্থাৎ এই ধারণাটা হচ্ছে কেন? মানে বিজেপির একটা প্রবল হাওয়া চতুর্দিকে। দুটো কারণ। একটা হচ্ছে 5 বছর মানুষ দেখেছেন আমি মানুষের পাশে ছিলাম কিনা। গত গত বছর নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, এবছর নির্বাচনে ফলাফল আছে, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা রাখতে পেরেছি না পারি, এই একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা, যারাও আমাদের অনেকে হয়তো বিপক্ষে থাকতেই পারেন বা ছিলেন, এসআইআর করার পরে যারা আমাদের পক্ষে ছিলেন না তারাও আমাদের পক্ষে চলে এসেছে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। মোটামুটি ভাবে এই অঞ্চলের সমস্যা হচ্ছে, সমস্যাগুলো তুমি যদি দেখো তাহলে আবাসন, হকার সমস্যা, পার্কিং, এবং বিশেষ করে বেশ কিছু জায়গায় বস্তি উন্নয়ন এবং পানীয় জল নিকাশি ইত্যাদি প্রবলেম রয়েছে। এগুলো কি মনে হয় ভোটের প্রতিবন্ধকতার কারণ হতে পারে? কলকাতা শহর না, পশ্চিমবাংলার 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম উন্নত যদি কোনো বিধানসভা থাকে তার নাম রাসবিহারী বিধানসভা। এখানে শিক্ষিত সচেতন মানুষের সংখ্যা বেশি। তারপরেও আমি বলছি, যে সমস্যাগুলো আপনারা বললেন, একটা হচ্ছে হকার। হকার সমস্যার সমাধান আপনারা জানেন যে আগে গড়িয়াহাটায় আকাশ দেখা যেত না, পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা থাকতো। আজকে গড়িয়াহাটায় দাঁড়িয়ে মানুষ আকাশ দেখতে পায়। অর্থাৎ হকারদের নিয়ন্ত্রণ আমরা করতে পেরেছি। এবং হকাররা যে আজকে হকারি করেন তার সুনির্দিষ্ট কেন্দ্রীয় একটা আইন আছে, সেই আইন বলে তারা করে। সেহেতু আমরা নিয়ন্ত্রণ ছাড়া আর কিছু করতে পারি না। নাম্বার 2, নিকাশি ব্যবস্থা বা পানীয় জল। আমার মনে হয় কলকাতার সব থেকে ভালো অবস্থা যদি কোথাও থাকে সেটা হচ্ছে এখানে দক্ষিণ কলকাতার, সেটা রাসবিহারী বিধানসভা কেন্দ্র। আর পার্কিং, দেখুন পার্কিং এর সমস্যা তো সারা কলকাতায় আছে, এখানেও আছে। তার কারণ কলকাতা শহর অপরিকল্পিত শহর। এখানে যে কোনো আধুনিক শহরে অন্তত 16% খালি জায়গা থাকার কথা। কলকাতায় 6%, এবার তারপরে এনক্রোচমেন্ট হয়ে এটা 3, কোথাও 2 দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে এবং মানুষের এই মাটি মানুষের সরকার পশ্চিমবাংলায় থাকার সুবাদে মানুষের কাছে আর্থিক সঙ্গতি বৃদ্ধি হয়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। মানুষ একটার জায়গায় দুটো গাড়ি কিনতে পারছেন, যারা একটা গাড়িও ছিল তারা গাড়ি কিনছেন। এই স্বাভাবিকভাবেই গাড়ির সংখ্যা বাড়লে গাড়ি তো কোথাও রাখতে হবে, সেটা রাস্তায় গাড়ি কোথাও আইনি কোথাও বেআইনিভাবে থাকছে, এবং প্রতি মুহূর্তেই আমরা বেআইনি গাড়ির বিরুদ্ধে অভিযানে চালাচ্ছি, কিন্তু নির্মূল করা যাচ্ছে না। তখন যতক্ষণ না এই শহর অ্যাডিকুয়েট পার্কিং স্পেস তৈরি করতে পারে। মোটামুটি ভাবে ভোটের যে ক্রমবিন্যাস, সেই বিন্যাস আমি দেখছিলাম, সেখানে 88 এবং 90 ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র এবং দেবাশিস কুমারের একচ্ছত্র আধিপত্য রয়েছে। কিন্তু বোধহয় গন্ডগোল আছে একটুখানি 86 এবং 87 নম্বর ওয়ার্ডে। 86 এবং 87 নম্বর ওয়ার্ডে তোমার ব্যবধান গতবার 1000 বা 1000-এর কম বেশি এদিক ওদিক ছিল। তোমার কি মনে হয়? আমার নিজের ধারণা 86 নম্বর ওয়ার্ডে আমার ব্যবহার অনেক বাড়বে, কারণ আমরা এত কাজ 86 নম্বর ওয়ার্ডে করেছি যেটা এর আগে 86 নম্বর ওয়ার্ডে কখনো হয়নি।
অনেক কাজ, মানে যে কাজগুলো একদম সিগনেচার কাজ আমরা করেছি 86 নম্বর ওয়ার্ডে। বুস্টার পাম্পিং স্টেশন থেকে শুরু করে, কমিউনিটি হল থেকে শুরু করে, মেডিটেশন সেন্টার থেকে শুরু করে একটার পর একটা আমরা কাজ করেছি, যার ফলে 86-তে আমাদের রেজাল্ট গতবারের তুলনায় অনেক ভালো হবে বলে আমার মনে হয়। 87টাও আমাদের তুলনামূলকভাবে আমরা একটু ওখানে আপনি জানেন যে আমাদের মূলত যে যারা সমর্থন করে তারা মধ্যবিত্ত গরিব মানুষের সংখ্যা বেশি। 87 নম্বর ওয়ার্ডে এই সংখ্যাটা প্রায় নেই, এখানে উচ্চবিত্তের সংখ্যাটাই বেশি। তাই স্বাভাবিকভাবেই উচ্চবিত্তের সাধারণ যে সমস্যা তাদের খুব একটা সেই সমস্যাগুলো রেখাপাত করে না। তাদের যে সমস্যা বা তাদের যে চিন্তার সঙ্গে আমাদের কোথাও তারা আমাদের গ্রহণ করতে পারে, নাও করতে পারে, কিন্তু আমি নিশ্চিত এই নির্বাচন তারা অন্তত একটা ব্যাপারে আমাকে তারা সমর্থন করবেন বলে বিশ্বাস করি। এই ওয়ার্ডে এর আগে কখনো যেটা হয়নি আমি করতে পেরেছি, 100% সার্ভেলেন্স করতে পেরেছি। পুরো ওয়ার্ডটাকে আমি সিসিটিভি, আমার বিধায়ক হিসাবে আমার যে তহবিল, সেই তহবিল থেকে আমি এই ওয়ার্ডটাকে পুরো সিসিটিভি দিয়ে ভরে দিয়েছি, এবং যেটাই অঞ্চলের মানুষের ডিমান্ড ছিল। তার কারণ অধিকাংশ বয়স্ক মানুষ তারা একা থাকেন, তার বাড়িতে লোকজন ছেলে মেয়েরা বাইরে থাকেন, তাদের নিরাপত্তার একটা প্রশ্ন ছিল। এই ভিজিলেন্সটা আমার মনে হয় খুব দরকার ছিল এই সার্ভেলেন্সের মধ্যে দিয়ে, যেটা আমরা করতে পেরেছি এটা। এবং 87 নম্বর ওয়ার্ডের মানুষ জানেন যে 24x7 আমায় তারা পান। তাই আমার মনে হয় এর একটা প্রতিফলন নিশ্চয়ই ভোটের বাক্সে পড়বে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। 2016 সালে শোভনদেব চট্টোপাধ্যায় এই কেন্দ্রের বিধায়ক ছিলেন, এবং তারপর থেকে দেবাশিস কুমার, 2021 সালে দেবাশিস কুমার, এবং 2026-এ একটা আগাম সংকেত পাওয়া যাচ্ছে স্বপন দাশগুপ্ত যেহেতু তার প্রতিদ্বন্দ্বী, স্বপন দাশগুপ্ত বিজেপির এলিট এবং ইন্টেলেকচুয়াল শ্রেণীর প্রতিনিধি। এক্ষেত্রে গরিব গুরব মানুষের সমর্থন কি দেবাশিস কুমারের দিকে যাবে, না স্বপন দাশগুপ্তর দিকেও যেতে পারে? আমি আবার বলি, গরিব বড়লোক বলে নয়, যে মানুষ সবাই চান তার প্রতিনিধি তাকে যেন তার পাশে তারা পায়, এটা সব শ্রেণীর মানুষই চান। আমি আশা করি এই পরীক্ষায় যদি আমি পাশ করতে পারি, তাহলে গরিব বড়লোক মধ্যবিত্ত সবাই আমাদের সমর্থন করবে। এবং আমাদের প্রতিদ্বন্দ্বী শুধু তো বিজেপি নয়, আরো অনেক প্রতিদ্বন্দ্বী আছেন, অনেক প্রার্থী আছেন। এবং আমি খালি একটা কথা বলি, আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে আমার কিছু বলার নেই, কিন্তু যিনি বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত সংসদে ছিলেন, এবং সেই তার যে মেয়াদ তিনি শেষ করার আগেই পদত্যাগ করে 2021-এ তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচনের ফলাফল তার পক্ষে না যাওয়ায় তিনি আবার রাষ্ট্রপতির মনোনীত হয়ে রাজ্যসভায় গেছেন। আমার মনে হয় ভারতবর্ষের সংসদে রাষ্ট্রপতি মনোনয়ন এর একটা অন্যরকম ঐতিহ্য আছে। এর একটা যে মানুষদের করা হয় সাধারণত অ্যাপলিটিক্যাল লোক থাকেন, এবং তারা রাষ্ট্রপতির সম্মান তাদের সঙ্গে জড়িয়ে থাকে। একটা প্রার্থী একজন রাষ্ট্রপতি মনোনীত সাংসদ পদত্যাগ করতেই পারেন, নির্বাচনও দাঁড়াতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সেই মানুষটাই আবার রাষ্ট্রপতির প্রতিনিধি হয়ে ফিরে যাওয়া একটা দলের লোককে, এটা কতটা নীতিগতভাবে ঠিক, নৈতিকভাবে ঠিক, এটা আমার কাছে প্রশ্ন। স্বপন দাশগুপ্ত একটা সময় কিন্তু মার্গো সাবান এবং নিম সাবান, এই দুটো সাবানের প্রতিষ্ঠান যেটা ক্যালকাটা কেমিক্যাল, সেই কেমিক্যালের কর্ণধার ছিলেন। এবং যদি আপনি জানেন যে ক্যালকাটা কেমিক্যালটা আমার ওয়ার্ডই, সেহেতু আমি ওনার পরিবারের অনেকেই আমি চিনি, আমি জানি। তাই এটা তো পরিবারের আলোচনার জায়গা নয়, কিন্তু আমি চিনি যেহেতু ক্যালকাটা কেমিক্যালটা আমার ওয়ার্ডের মধ্যেই। আর একটা কথা, যে তৃণমূল কংগ্রেস সরকারকে বলা হচ্ছে ধর্ষকের সরকার, অনেকে আরজি কর এবং কসবার আইন কলেজে যে ধর্ষণ হয়েছে সেই ঘটনাটিকে টানছে, এ সম্পর্কে তোমার প্রতিক্রিয়া কি? আরজি কর নিয়ে তো আপনারা দেখলেন কি হলো, মানে আমার মজাও লাগছিল যে আরজি করের এত আন্দোলন,
নির্যাতিতা অভয়া, তার বাবা মা বললেন যে সিবিআই অপদার্থ, সিবিআই কাজ করতে পারে না, সবাইকে দোষারোপ করলেন। করে সিবিআই দপ্তরের যে দলের নিয়ন্ত্রণে, যে মন্ত্রীর নিয়ন্ত্রণে, তিনি সেই দলেরই প্রার্থী হওয়ার কথা বলছেন। এটা আমার কাছে সত্যি হাস্যস্কর বললে ভুল হবে, একটা নীতিহীনতার কথা বলে আমার মনে হচ্ছে। আর আমার মনে হয় আমাদের কথা নয়, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে তথ্য পাওয়া যায় সেই তথ্য দেখলে দেখবেন কলকাতা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেফেস্ট সিটি। এই সেফেস্ট সিটিতে কিন্তু আরজি কর হয়েছে, সেফেস্ট সিটি কিন্তু কসবা আইন কলেজ হয়েছে। কসবা আইন কলেজে নিশ্চয়ই হয়েছে, আরজি করে হয়েছে, কিন্তু আমার ঘটনা যে দুটো ঘটনা দিয়ে কি প্রমাণ হয়? তাহলে তো সব থেকে ভারতবর্ষের মানে কি বলবো ধর্ষকের শহর বলা উচিত উত্তরপ্রদেশকে, যেখানে ধর্ষণ করার পরে পুড়িয়ে হত্যা করে দেওয়া হয় এবং যিনি ধর্ষণ করেন যারা তাদের আবার ছাড়া পেলে মালা দেওয়া হয়। তাহলে তো বলা যেতে পারে এটা ধর্ষণের স্বর্গরাজ্য। পশ্চিম বাংলা বা কলকাতা এটা হয় না, এগুলো বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু আমরা বিক্ষিপ্ত হলেও ঘটনাগুলো নিন্দা করি, এটা হওয়া উচিত না, এবং আমরা এখনো মনে করি যারা করেছেন তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে এবারে নির্বাচনের আউটকাম সম্পর্কে তোমার কি ধারণা? দেখুন, আমি আবার বলি যে এত খারাপ রেজাল্ট এর আগে বিজেপি পশ্চিমবাংলায় যতদিন থেকে বিজেপি তৈরি হয়েছে করেনি। এবার যেটা করতে চলেছে আমার নিজের ধারণা, তার কারণ আমি আবার বলছি, মানুষ যারা তৃণমূলের বিপক্ষেও ছিলেন তারা এসআইআর এর অভিজ্ঞতা তাদের নির্বাচনে বিজেপিকে বিরোধিতা করতে বাধ্য করবে। একটা এসআইআর প্রক্রিয়া 2002 সালে 2 বছর ধরে চলেছিল, আর 2026-এ 2 মাসের মধ্যে করার মধ্যে দিয়ে 200 মানুষ মারা গেছে। একটা এসআইআর প্রক্রিয়ায় 200 মানুষ মারা গেছে। যে প্রক্রিয়াতে বা যে নির্বাচন কমিশন যে কাজটা করেছেন তার প্রতিক্রিয়া মানুষ নিশ্চয়ই, তার প্রতিফলন আমরা মানে ভোটার মেশিনে দেখতে পাবো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম দেবাশিস কুমার, যিনি রাসবিহারী কেন্দ্রের প্রার্থী, তিনি নিশ্চিত যে এবারে বিজেপি পদস্খলন হবে এবং বিজেপি নেমে আসবে গতবারের থেকেও খারাপ ফলাফলে। এই তথ্য নিয়ে আমরা আজকে এই দেবাশিস কুমারের অফিস থেকে যাচ্ছি। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে গর্বিতা থাক, ব্যালট বক্সে তার প্রতিফলন দেখা যাবে। ধন্যবাদ, নমস্কার। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।